আমি রনি ভাই যেটা বলল যে আপনার তাকে জিজ্ঞাসা করলাম যে আইনের ঊর্ধ্বে বা আইনের বাইরে এসে সবাই মিলে একটা সমস্যার সমাধান করা যায় কিনা, কারণ জুলাই অভ্যুত্থান যে আকাঙ্ক্ষার ভাবে হয়েছে যেটার জন্য সেটা যদি শেষ পর্যন্ত না হয়, সেই জায়গাটা উনি যুক্তি দিলেন যে পঞ্চদশ সংশোধনী সেটা অসাংবিধানিকভাবে করা হয়েছিল এবং সেটাকে এখন বাদ দেওয়া হয়েছে। তো ওইরকম যদি কিছু করা হয় তখন তো আবার বাদ দেওয়া হবে। এখন আপনাদের যুক্তিটা আসলে এই জায়গা কোন জায়গাটা? না ভাই, মেইনলি হচ্ছে দুইটা জায়গায় কথা বলেছেন। একটা হচ্ছে আস্থার সংকটের জায়গাটা, আর একটা হচ্ছে প্রক্রিয়াগত জায়গাটা। আস্থার সংকটটা আসলে কেন হয়েছে, এটা ঐতিহাসিকভাবে হওয়া। হ্যাঁ, মানে ধরেন আমরা বিএনপিকে আমাদের জায়গা থেকে যতটুকু রাজনীতি করতে দেখেছি, যতটুকু পড়েছি, দেখেছি, শুনেছি, তো এটা একদম ঐতিহাসিকভাবে 2001 সাল পরবর্তী সময় থেকে এই আস্থার সংকটটা। এবং এই 2 মাসে আমরা খুব স্বাভাবিকভাবে 2 মাস উপযুক্ত বা যথার্থ সময় না একটা সরকারকে যাচাই করার জন্য, কিন্তু এই 2 মাসের মধ্যে আমরা যে বিষয়গুলো প্রত্যাশা করিনি সেগুলো নিয়েও যখন আমাদের সরকারের সমালোচনা করতে হয় এবং সেই বিষয়গুলোতে সরকারের যখন এই ধরনের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখি, তখন আমাদের আস্থার সংকটটা তৈরি হয়। যখন আমরা দেখি একজন ঋণ খেলাপিকে, গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়, যেখানে আমার একটা দেশকে অর্থনৈতিক বেহাল দশা থেকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তখন আমার আস্থার সংকট হয়, কারণ তারা দলীয় একজন কর্মীকে সেখানে অধিক মূল্যায়ন করলেন যোগ্যতাকে না করে। আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে দায়িত্বে আছেন ভিসিরা, সেখানে তাদের দলীয়কে কত বড় কর্মী, কত বড় পদে আছে এটা দেখে নিয়োগ দেওয়া হয়, অথচ তারা তাদের জায়গা থেকে তাদের শুভাকাঙ্ক্ষী ভালো শিক্ষাবিদদেরকে সেখানে সামনে এনে অন্তত ওই জায়গায় একটা পার্থক্য তৈরি করতে পারতেন। আমরা যখন দেখি বিসিবির মতো একটা জায়গা মাত্র খেলা নিয়ে কাজ করে, তাও একটা খেলা ক্রিকেট, সেখানে যখন বাপের দোয়া কমিটি করতে হয় তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। যখন আমরা দেখি যে তাদের 31 দফার একটা কমিটমেন্ট হচ্ছে স্থানীয় পর্যায়ে তারা তাদের জায়গায় অতীব গুরুত্বপূর্ণ সিচুয়েশন ছাড়া তারা কখনোই প্রশাসক দিবে না, তারা তাদের জায়গা থেকে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার, এটাই উচিত ছিল, খুব দ্রুত সেই স্থানীয় নির্বাচনটা আয়োজন করবে এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা সেখানে নির্বাচিত হয়ে আসবে। কিন্তু আমরা দেখলাম যে তারা তাদের জায়গা থেকে সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসক অর্থাৎ জেলা পরিষদের প্রশাসক, প্রত্যেকটা জায়গায় তারা প্রশাসক দিল, যেটা একই সাথে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে একটা প্রতারণা, একই সাথে তাদের 31 দফার সাথে প্রতারণা। আমরা যখন দেখি তাদের 7 জন এমপি, শুধুমাত্র 7 জন এমপি রানিং 4,000 কোটি টাকার ঋণ খেলাপি, এবং তার বিরুদ্ধে জনাব তারেক রহমান এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না, তাদেরকে তাদের জায়গা থেকে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন না এই জনগণের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, তখন আস্থার সংকট তৈরি হয়। আমরা যখন দেখি সংসদে যে 20 জনের ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়, তার মধ্যে 10 জনই হচ্ছে ওই এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠানের, আবার সেই এস আলমদেরকে তাদের ব্যাংকগুলো ফিরিয়ে দেওয়ার জন্য নতুন করে ব্যাংক রেজুলেশন করা হয়, তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। আস্থার সংকট তখনই তৈরি হয় যখন 2,40,000 কোটি টাকা পাচার করার পরও এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সেই এস আলমের গাড়িতে করে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ একজন নেতা তার জায়গা থেকে বাংলাদেশের এই উন্মুক্ত স্বাধীন চত্বরে তিনি ঘুরে বেড়ান। আমাদের আস্থার সংকটটা তখন তৈরি হয় যখন আমরা দেখি যে একজন মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পরও তাকে গিয়ে জুলাই স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব নিতে হয়। তো আমরা যখন এরকম দলীয়করণ দেখি, আমরা যখন এই ধরনের স্বজনপ্রীতি দেখি, আমরা যখন দেখি বিএনপি তার জায়গা থেকে এত বড় একটা গণভোট, তাদেরকে প্রায় 50% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, খুবই ভালো কথা, কিন্তু একই সাথে ওই মানুষই তো 70% ভোট দিয়ে এই গণভোটের সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাহলে সেই গণভোটকে যখন সংসদের বাইরে অবৈধ বলা হয়, তখন আমরা মনে করি বিএনপি আমাদের সাথে প্রতারণা করতে পারে, আমাদের আস্থার সংকট তৈরি হয়। আমরা যখন দেখি তাদের 31 দফার প্রথম দফা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, যার ব্যাখ্যায় এভাবে লেখা রয়েছে যে কিছু আইন তারা সংশোধন করবে, কিছু আইন তাদের জায়গা থেকে যেগুলো কাঠামোগত গুরুত্বপূর্ণ সেগুলো তারা সংস্কার করবে। এটার পরে যখন আমরা দেখি জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলে যে সংবিধান সংশোধন হয়, সংস্কার হয় না, তখন আমাদের আস্থার সংকট তৈরি হয়। তো আসলে ব্যাপারটা কি, আমরা তো কখনো চাই না যে আমরা একটা সরকারি দলের উপরে এই আস্থার জাজমেন্টটা 2 মাসের মধ্যে করি, কিন্তু তারা তাদের কাজের মধ্য দিয়ে এই সংকটটা তৈরি করেছে, এক। আর দ্বিতীয়ত ভাই, প্রক্রিয়াগত যে বিষয়টা বললো, আসলে বিষয়টা প্রক্রিয়াগত না, বিষয়টা হচ্ছে তারা যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে গিয়েছে, সেই জায়গায় তারা এই যে ক্ষমতা, যেই ক্ষমতা থেকে তারা 17 বছর দূরে ছিল,
ক্ষমতায় আসার পরে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা ওই ক্ষমতার লোভটা এখন আর সামলাতে পারছে না। এই কারণে যেই প্রতিষ্ঠানগুলো বা যে আইনগুলো, যে অধ্যাদেশগুলো, যে সংশোধনীগুলো তাদের ক্ষমতাটাকে কমিয়ে আনবে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে, বিরোধী দলের সাথে ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, তারা শুধুমাত্র সেই অধ্যাদেশগুলো তাদের জায়গা থেকে রহিত করেছে, বাতিল করেছে। কিন্তু যেগুলো তাদের ক্ষমতাকে বৃদ্ধি করবে সেগুলো কিন্তু তারা করে নাই। আর একটা জিনিস শুধু বলি, ভাই যেটা বললো আর কি, যে সাংগঠনিকভাবে বিরোধী দলের অবস্থাটা বিএনপির চেয়ে খুবই দুর্বল। আমি আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলবো, ভাইয়ের সাথে আমার অভিজ্ঞতার পার্থক্য হতেই পারে, কারণ আমরা তো মাঠ পর্যায়ে যেহেতু একটা আসনে ইলেকশন করতে হয়েছে, প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হয়েছে। বিরোধী দল বাদ দিলাম, এখানে তো 11টা দল হিসেবে একসাথে জোট হিসেবে ফাংশন করছিল। আমি আমার জায়গা থেকে মনে করি মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে বিএনপির চেয়ে এই মুহূর্তে জামায়াত ইসলামের সাংগঠনিক অবস্থা বেশি শক্তিশালী। আপনি বড় দল দেখে বড় দল বেশি মানুষ প্রোগ্রামে আনতে পারে, আর অ্যাকচুয়াল ইন্টারনাল এক্সটার্নাল সাংগঠনিক অবস্থা দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। মানে এই জায়গাটাতে এটার এখন আর কোনো সুযোগ নাই ওই পার্থক্যটা করার, যে সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী, এই জন্য মানে যেটা হচ্ছে বিরোধী দলের সাথে সরকারি দলের পার্থক্যটা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস বলবো, আগে ভাই বলেন।